8ই জানুয়ারি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা কালো দিন হয়ে রইল। গোটা দেশ গোটা দুনিয়া দেখলো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে সাত সকালে তড়িঘড়ি আইপ্যাকের অফিসে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে ইডির হানা চলছিল, সেখান থেকেই মুখ্যমন্ত্রী একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন। তারপর দিনভর জল্পনা চললো কি ছিল ওই সবুজ ফাইলে। জানাবো আপনাদের সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ছোটবেলায় আমরা সেই ঠাকুমার ঝুলির গল্প পড়তাম, মনে আছে? কিংবা আমরা কার্টুনও দেখেছি, রবিবার দিন সকালবেলা হতো চ্যানেলে। একটা রাক্ষসী ছিল আর তার প্রাণ ভোমরা লুকানো ছিল পুকুরের গভীরে একটা ছোট্ট কৌটোর মধ্যে। আর রাজকুমার যখন পুকুরের জলে ঝাঁপ দিয়ে সেই কৌটোর সন্ধান পেয়ে গিয়েছিল, তখন বুড়ি রাক্ষসী হাউমাউ করে ছুটে এসেছিল। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পদের প্রধান, তার প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখেই বলছি, আইপ্যাকের অফিসে ইডি যখন রেড শুরু করলো, তার পরপরই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছুটে এসেছিলেন, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই কথা ঘুরে বেড়াচ্ছে। বিশেষত সেই সবুজ ফাইলের মধ্যে লুকোনো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ ভোমরা। আপনাদের শুরুতেই বলেছিলাম আজকে জানাবো কি ছিল ওই সবুজ ফাইলে। তার পাশাপাশি জানাবো এই পুরো পরিস্থিতিতে ইডি কি পদক্ষেপ নিতে চলেছে। পুরো ব্যাপারটা বলবো, কিন্তু তার আগে আপনারা একবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিশেহারা অবস্থা, যেখানে তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ফাইল হাতে বেরিয়ে আসছেন এবং তারপর সাংবাদিকদের সামনে বিভিন্ন কথা বলছেন। এদিন তিনি নিজের পালস ধরে রাখতে না পেরে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যা নয় তাই ভাষায় তিনি কথা বলেছেন। কখনো তাকে বলেছেন ন্যাস্টি হোম মিনিস্টার, আবার কখনো তাকে বলেছেন নটি হোম মিনিস্টার। দেখুন সেই ভিডিও। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? পাশাপাশি এদিন তিনি বিজেপির মানে রাজ্য বিজেপির প্রধান যে দলীয় কার্যালয় রয়েছে সেই সমস্ত জায়গায় তিনি হামলা করানোর কথা বা সেই সমস্ত জায়গায় তিনি পুলিশ দিয়ে রেড করানোর কথা বলেছেন। এখানে প্রশ্ন উঠছে যে আইপ্যাক তো একটা অর্গানাইজেশন, তারা তৃণমূলের হয়ে বিভিন্ন কাজকর্ম করে, তাহলে আইপ্যাক আর একটা দলের দলীয় যে কার্যালয়, দুটো কি এক? মানে আইপ্যাকের সঙ্গে কি বিজেপির দলীয় কার্যালয় এক হয়? যদি এক না হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকে ইডির রেডের সঙ্গে রাজ্য বিজেপির কার্যালয়ে রেড করানোর কথা কেন টানলেন? যদিও এই বিষয়টা বিজেপি খুব একটা ভালোভাবে নেয়নি, তারা কড়া ভাষায় জবাব দিয়েছে এবং জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন এটা একেবারেই সমীচীন হয়নি এবং এটা অসাংবিধানিক কথা। কোনো রাজনৈতিক দলের কার্যালয় এরকম ভাবে হামলা চালানো বা রেড করার কথা বলা যায় না। তা যাই হোক, লাখ কথার এক কথা, মানে সারাদিন ডামাডোল, দিনভর অনেক কিছু হলো, তারপরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে, লাখ কথার এক কথা, সেটা হলো কি ছিল সেই সবুজ ফাইলে। দেখুন, 8 তারিখ সকাল থেকে ইডি যে রেড করছিল, এই রেডের মূল কারণ ছিল কয়লা চুরির টাকা কোথায় কোথায় গিয়েছে। বিভিন্ন তদন্ত করে ইডি জানতে পেরেছে কয়লা চুরির টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। এদিন একই সাথে 6 জায়গায় রেড হয়েছিল, 4টি কলকাতায় এবং 2টি দিল্লিতে, এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, ছিল না। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করছেন যে ইডি নাকি সরকারি নথিপত্র নিয়ে চলে গিয়েছে। এখন প্রশ্ন উঠছে তাহলে যে সরকারি নথিপত্র আইপ্যাকের মতো একটা বেসরকারি সংস্থা, যারা তৃণমূলের ভোট ম্যানেজমেন্ট করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে, আরো তৃণমূলের অন্যান্য ফাইভ ফরমাস খাটে, তাদের কাছে কি করছিল সরকারি কাগজপত্র? এর কোনো সদুত্তর নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিন তিনি সাংবাদিকদের করা বেশ কিছু প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেননি। একজন সাংবাদিক, আমি তাকে কুর্নিশ জানাই, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে কয়লা চুরির টাকাই কি গোয়ার নির্বাচনে কাজে লেগেছিল? তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে কি বললেন দেখুন। কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান 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 দাঁড়ান,
কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। দেখুন, এই সবুজ ফাইলটা যখন থেকে মোটামুটি চর্চায় চলছে, তারপর আমি এটা নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম। আমি সারাদিন অনেকজন সাংবাদিকের সাথে কথা বলেছি, যারা তৃণমূল বিট করে এরকম বেশ কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, আবার বেশ কিছু আধিকারিকের সঙ্গেও কথা বলেছি এরকম অনেক ব্যক্তির সঙ্গে যারা আইপ্যাকে যুক্ত রয়েছেন, আইপ্যাকের সঙ্গে কাজ করেন, তাদের সঙ্গে আমার কিছু জনের সঙ্গে চেনা জানা রয়েছে, আমি তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম। সমস্ত জায়গা থেকে তথ্য অনুসন্ধান করার পর যে বিষয়টি উঠে আসছে সেটা খুবই ভয়ঙ্কর। মানে ওই সবুজ ফাইলে কি ছিল বা কি রয়েছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনাদেরকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। দেখুন, আমরা তো সবাই জানি 2019 সালে যখন তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রায় ভরাডুবি হলো, তার পরপরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আইপ্যাক এবং প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে চলে যান, কিন্তু এই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে কাজ করছে আইপ্যাক। তাই আইপ্যাকের কি কাজ? আইপ্যাক মূলত তৃণমূলের ভোট ম্যানেজমেন্টের কাজ করে। মানে আপনি আমি চোখের সামনে যা দেখি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছে তারা, বা নির্বাচনী প্রচার কি করে করতে হবে, ইলেকশন ক্যাম্পেইন কিভাবে করতে হবে, এগুলোর বাইরেও প্রধান যে কাজটা আইপ্যাক করে থাকে তৃণমূলের জন্য, সেটা হলো ভোট করিয়ে নেওয়া, ভোট মেশিনারিকে নিয়ন্ত্রণ করা। 2021 সালে ঠিক একইভাবে ভোটকে নিয়ন্ত্রণ করেছিল, প্রভাবিত করেছিল আইপ্যাক। সেটা পোলিং এজেন্ট থেকে শুরু করে, ইলেকশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইলেকশন এজেন্ট, কাউন্টিং সেন্টারে বিভিন্ন রকম কারচুপি করা, ভয় দেখানো, বিভিন্ন রকম ভাবে ইনফ্লুয়েন্স করা, ম্যানুপুলেট করা, এই সমস্ত কিছু কাজ কিন্তু আইপ্যাক করেছিল। এটাই ছিল 2021 সালে তৃণমূলের জেতার মূল ফর্মুলা। 2021 সালে তৃণমূল ক্ষমতায় এসেছিল বিজেপির থেকে 62 লক্ষের একটু বেশি ভোট পেয়ে। আমাদের মনে রাখতে হবে, এসআইআর এ প্রায় 58 লাখের বেশি নাম কিন্তু প্রাথমিক পর্বেই বাদ গিয়েছে। এখন শুনানি পর্ব চলছে, তারপরে আশা করা যায় আরো কিছু লাখ নাম বাদ যাবে। তাহলে মূল বিষয় কি দাঁড়ালো? এই যে 62 লাখ যেটা তৃণমূল জিতেছে, এর 90% মানে 58 লাখেরও বেশি নাম ছিল ভুয়ো ভোটারদের। আর এই পুরোটাই তৃণমূল নিজেদের ভোট মেশিনারিতে কাজে লাগিয়েছিল ভুয়ো ভোট দেওয়ার মাধ্যমে। আর তার পুরো মাস্টার মাইন্ড, ব্লু প্রিন্টটা ছিল আইপ্যাকের। বাম আমলে একটা কথা খুব প্রচলিত ছিল, সায়েন্টিফিক রিগিং। মানে রিগিং এমন ভাবে করো যাতে কেউ বুঝতে না পারে রিগিং হয়েছে। ঠিক এই কাজটাই তৃণমূলের হয়ে গুছিয়ে করতো আইপ্যাক। কিন্তু এসআইআর হওয়ার পর এই যে 58 লাখ নাম বাদ গিয়েছে, আরো কয়েক লাখ নাম বাদ যাবে, সব মিলিয়ে এই সায়েন্টিফিক রিগিং বা ভুয়ো ভোট, সেটা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছিল। কাজেই ভুয়ো ভোট দেওয়ার পরিমাণ কমতে পারে এটা আশঙ্কা করে তৃণমূল এবং আইপ্যাক একটা অন্য ব্লুপ্রিন্ট, অন্য মেশিনারি তৈরি করছিল, যাদের মূল লক্ষ্য ছিল নির্বাচনী এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্ট, গণনা কেন্দ্রের সব জায়গাতে প্রভাবিত করা, ম্যানুপুলেট করা, ইনফ্লুয়েন্স করা। দরকার হয় ভয় পাওয়ানো, দরকার হলে টাকা দেওয়া, বা দরকার হলে অন্য কোনো টেকনোলজি, অন্য কোনো অসাধু উপায় অবলম্বন করা। কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন কর্মীকে কাজে লাগিয়ে ভোটকে প্রভাবিত করা যেতে পারে সেই সম্পর্কেও ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। কোন কোন রাজ্য সরকারি কর্মী কোথায় কোথায় দায়িত্বে থাকতে পারেন তারও একটা প্রাইমারি খসড়া কিন্তু বানিয়ে ফেলেছিল আইপ্যাক। সেই নথি ইডির হাতে চলে আসার ভয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই সকালবেলায় ঘুম ভাঙার পরে যিনি যখন জানতে পেরেছিলেন যে আইপ্যাকের দপ্তরে ইডির রেড চলছে, তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন একেবারে বাসি মুখে একেবারে। তবে 8 তারিখ মানে 8ই জানুয়ারি দিনটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা কালো দিন হয়ে রইল, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। গোটা দেশের মানুষ দেখলো দুর্নীতির স্বরূপটা ঠিক কেমন হয়, দুর্নীতি মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে। পুরো তৃণমূল দলটাই যে দুর্নীতিগ্রস্ত সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। আর এই দুর্নীতির পিরামিডের মাথায় বসে কলকাঠি নাড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও দেখে নিল দেশ। গোটা দেশ দেখলো একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি কিভাবে সরকারি কাজে বাধা দিতে পারেন। গোটা দেশ দেখলো কিভাবে ইডি, সিবিআই ইত্যাদি সংস্থাকে হেনস্থা করতে পারে। গোটা দেশ দেখলো পশ্চিমবঙ্গে কিভাবে অন্য রাজ্যের সঙ্গে বা দেশের থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি একটি সরকারি সংস্থা,
কেন্দ্রের অধীনে অবশ্যই, এবং তারা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে নিয়ম মেনেই কাজ করে। গোটা দেশ এটাও দেখলো যে কিভাবে একটি সাংবিধানিক সংস্থাকে অপদস্থ করা যায়। তৃণমূল কংগ্রেস পাল্টা একটা এফআইআর করেছে ইডির নামে, আর সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ইডির তরফ থেকে হাইকোর্টেও যাওয়া হচ্ছে। এই যে রাজ্য এবং কেন্দ্রের একটা সংঘাত, বা আরো ভালো করে বলতে গেলে ইডির সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত, এই সংঘাতটা কিন্তু ভারতের সাংবিধানিক ইতিহাসের জন্য খুব একটা সুখকর নয়, এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুব একটা সুখকর নয়। তবে এটাই প্রথম নয়, আপনাদের মনে করিয়ে দিই 2019 সালেও যখন রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গেছিলেন সিবিআই তদন্তের বিরুদ্ধে। রাত ভোর তিনি ধর্না দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির মাথায় বসে থাকেন আর নিজেকে সততার প্রতীক দেখানোর চেষ্টা করেন। তবে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু সম্মান অবশিষ্ট ছিল, সেই সম্মান আর এতটুকুও রইল না। মানুষজন এবার প্রকাশ্যে বলছেন, রীতিমতন ট্রোল করছেন, খিল্লি করছেন, যে এতদিন তৃণমূল কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, আমফানের টাকা চুরি করেছে, ত্রিপল, চাল, চাকরি, রেশন, আবাস, 100 দিনের কাজের টাকা সব চুরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কি না ফাইল চোর হয়ে গেল। লোকজন বলছে ফাইল চোর মুখ্যমন্ত্রী, ফাইল চোর তৃণমূল। কিরকম লাগে বলুন তো? মানে আমি আপনি যে রাজনৈতিক দলই করি না কেন, মুখ্যমন্ত্রী তো আমাদের সবার মুখ্যমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাথা কতটা হেট করে দিলেন তিনি, একবারও কি নিজে ভাবলেন তিনি? আপনাদের কি মনে হয় কি ছিল এই সবুজ ফাইলে? মানে আমি তো আমার তথ্য দিলাম আপনাদের, আপনাদের কি মনে হচ্ছে কি থাকতে পারে সেই সবুজ ফাইলে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।